Hello everyone, welcome back to our another part of Moushoni Island and Jammu Deep travel vlog. আজকে সকালটা শুরু হলো দারুণ একটা সানরাইজ দিয়ে। এরপর আমরা বেরিয়ে পড়লাম আইল্যান্ডের চারপাশে একটু ঘুরে দেখার জন্য। এই আইল্যান্ডটির নামকরণ নিয়ে একটি মজার ইতিহাস আছে, চলুন শুনে নেওয়া যাক। ইংরেজরা তখনকার দিনে এই আইল্যান্ড থেকে নুন এবং ড্রাইড ফিশ, দ্যাট ইজ শুটকি মাছ ট্রান্সপোর্ট করতো ইউরোপে। সেই সময় এই আইল্যান্ডে কারোর বসবাস ছিল না। লোকাল লোকজন এই আইল্যান্ডটিতে মোষ চড়াতে আসতো। যেহেতু আইসোলেটেড আইল্যান্ড, তাই মোষের খাবারের কোনো অভাব ছিল না এবং সেই থেকেই এর নাম হয়ে যায় মোষ আনি, যেটা সময়ের সাথে সাথে হয়ে যায় মৌসুনি। এই ভিডিওটির আগের পার্টটি যারা মিস করেছেন, ওপরের লিঙ্কটি দেওয়া রইল তাদের জন্য। চলুন মাইগ্রেটরি আইজের চোখ দিয়ে দেখে নেওয়া যাক এই মৌসুনি আইল্যান্ডের কিছু সৌন্দর্য। এটি হলো ফ্রেজারগঞ্জ ঘাট। এখান থেকেই জম্মুদ্বীপের জন্য ছোট লঞ্চ ছাড়ে। পার হেড 120 টাকার মতো করে লাগে। যাওয়া আসা সব নিয়ে প্রায় 2 ঘন্টার ট্রিপ। সকালে মৌসুনি আইল্যান্ডের ক্যাম্প থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বকখালির উদ্দেশ্যে। মাঝে পড়লো এই বেনফিশ ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এন্ট্রি ফি 5 টাকা পার হেড। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন প্ল্যানের মডিফিকেশান হলো। অ্যান্ড আমরা ঠিক করলাম চারিদিকে সমুদ্রে ঘেরা জম্মুদ্বীপ ঘুরেই আসবো। সারি সারি ম্যানগ্রোভ গাছ দুদিকে, এ যেন অবিকল সুন্দরবনে এসে পড়েছি। এরপর নদী ফেলে রেখে পাড়ি দিলাম আমরা সমুদ্রে। ওই দূরে দেখা যাচ্ছে বকখালির উইন্ডমিলগুলো। এখন চারিদিকে অনন্ত জলরাশি, যেদিকেই চোখ যায় না কেন শুধু জল আর জল। চলেছি আমরা জম্মুদ্বীপের উদ্দেশ্যে। ওই দেখা যাচ্ছে জম্মুদ্বীপ, যদিও দূর থেকে দেখবো আমরা। আগে নাকি এখানে নামতে দিত, কেন বন্ধ করলো ট্যুরিস্টদের নামানো, আর কেনই বা 144 ধারা জারি হলো, চলুন শুনে নেওয়া যাক আমাদের লঞ্চের বয়স্ক মাঝির থেকে। সুন্দরবন এলাকাতে ম্যানগ্রোভ গাছের কথা নিশ্চয়ই আপনারা আগে থেকেই জানেন। ম্যানগ্রোভ গাছটা যে কোনো একটা গাছের নাম কিন্তু ম্যানগ্রোভ গাছ নয়। অনেক প্রজাতির গাছ নিয়েই হয় ম্যানগ্রোভ গাছ। এদের মধ্যে আছে বাইন, গরান, গেমা, কেড়া, কেওড়া, কেয়া, হেতাল, গরান, সুন্দরী, বগড়া, এইসব গাছগুলোকে নিয়েই ম্যানগ্রোভ গাছ বলা হয়। 2008 সাল 26শে নভেম্বর বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো। ঠিক তার আগে 40 থেকে 45 বছরেরও বেশি এই জম্বুদ্বীপে শুটকি মাছের কারবার হতো। টুরিস্ট পার্টিকে নামানো হতো। 120টা আদিবাসী সম্প্রদায় জম্বুচরে বসবাস করত। এবং 3টে কারণ দর্শিয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে 144 ধারা করে এখানে নামা, উঠা, বসতি, কারবার সব কিছু তুলে দেওয়া হয়। তাহলে আপনার 1 নম্বর কারণ হচ্ছে, যারা এখানে শুটকি মাছের কারবার করতেন
তাহলে ওই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এইগুলোকে ম্যানগ্রোভ গাছ, বাইন গাছ বলা হয়। এইগুলোকে কেটে ফেলে দিয়ে শুটকি মাছের খামার তৈরি করতেন। খামার কথার অর্থ হচ্ছে যে ফিল্টাতে শুটকি মাছ শুকানো হয়। এইভাবে যদি প্রত্যেক বছর বছর গাছ কেটে ফেলে দেওয়া হয়, গাছের গ্রোথ তো ঠিক সেইভাবে বাড়বে না। দেখা যাবে দ্বীপটা এক সময় সমুদ্রের তলাতে তলিয়ে যাবে। জম্বুদ্বীপ হচ্ছে সম্পূর্ণ সমুদ্র বেষ্টিত দ্বীপ। আপনারা বকখালি থেকে এসেছেন, যেখানটা উডল্যান্ড, সেটা তার পাশের দ্বীপটা হচ্ছে পাতিবনিয়া। ওই যে ওই দ্বীপটা হচ্ছে মৌসুমী দ্বীপ, ওই যে সাদা আর ঝাউ গাছ দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে গঙ্গাসাগর। এই যে চারটে দ্বীপের কথা বললাম, বকখালি, পাতিবনিয়া, মৌসুমী, গঙ্গাসাগর, চারটে দ্বীপ, কিন্তু কিছুটা সমুদ্র কিছুটা নদী, কিন্তু সম্পূর্ণ নদী বেষ্টিত দ্বীপ এখানে একটাও নেই। জম্বুদ্বীপ যদি সমুদ্রের তলাতে তলিয়েও যায়, তাতে সরকারের কোনো যায় আসে না, কারণ এখানে কোনো চাষযোগ্য জায়গা নেই, ঘরবাড়ি নেই, স্কুল নেই, কলেজ নেই, হাসপাতাল নেই, কোনো কিছু না। জম্বু যখন সমুদ্রের তলাতে তলিয়ে যাবে, সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো নাচতে নাচতে ওই বকখালি, পাতিবনিয়া, মৌসুমী দ্বীপের উপরে আছাড় খাবে। যেখানে চাষযোগ্য জায়গা আছে, ঘরবাড়ি আছে, স্কুল আছে, কলেজ আছে, হাসপাতাল আছে, তাদের ক্ষয়ক্ষতি হবে। তাই সরকার ভেবেছিলেন এই তিনটে দ্বীপকে বাঁচাতে আগে জম্বুদ্বীপটাকে বাঁচাতেই হবে। ওরা যে গাছ কেটে ফেলতো, এটা গেল এক নম্বর কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো, ওরা বিনা শুল্কে, বিনা ট্যাক্সে, চোরাইভাবে এখান থেকে টোলা লোড করে শুটকি মাছ পাচার করতো বাংলাদেশ। এটা গেল দ্বিতীয় নম্বর কারণ। তৃতীয় নম্বর কারণ হলো 2008, তখনকার দিনে পেপার, পত্রিকাতে, টিভিতে চারদিকে চাউর হচ্ছিল কলকাতার মুখে মাওবাদী বা সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে। কারণ 2008-এ বোম্বে তাজ হোটেল বিস্ফোরণ হলো। ওরা সম্ভবত এসেছিল আরব সাগরের উপর দিয়ে। 1 থেকে 1.5 লক্ষ লোক শুটকি মাছ কাজের জন্য নিযুক্ত ছিল, প্লাস 120টা আদিবাসী সম্প্রদায় ছিল, ওদের হাট বাজার বকখালি থেকে আসতো, প্লাস টুরিস্ট পার্টি আসতো। একটা নৌকোয় কত লোক এলো, কত লোক নামলো, কত লোক থাকলো, আর কত লোক ঘুরে গেল, তার কোনো হিসাব নিকাশ থাকতো না। এই জম্মুদ্বীপ ট্রিপটা যেন ক্রাউনে একটা ফেদার অ্যাড করার মতো এক্সপিরিয়েন্স। এত সুন্দর জার্নি আর এই অনন্ত জলরাশি মন ভরিয়ে দিল সিরিয়াসলি। ফিরে চললাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবারের দিকে। এরপর বিকেলটা বকখালিতে কাটিয়ে রওনা দিলাম বাড়ির পথে।